যদিও গতকালকে এটা করার কথা ছিল, তবে আমাদের আমন্ত্রিত অতিথি ব্যস্ততা থাকার কারণে তিনি গতকালকে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তো সেই সাথে আরেকটা বিষয় হলো, আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্টসে। আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের প্রশ্নের উত্তর দিবেন। তো যথারীতি আজকে আমাদের সাথে যে অতিথি যুক্ত আছেন, রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য আহ, এবং রায়গঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডাক্তার কামরুল ইসলাম। তো আজকের এই যে লাইভ অনুষ্ঠান এবং আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা কথা বলবো মূলত দুটি বিষয়, সমসাময়িক বিষয় এবং গতকালকে যে আপনার যকসু নির্বাচন হলো, সেই যকসু নির্বাচনের ফলাফল, সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং সেই সাথে সমসাময়িক যে বিষয়গুলো আছে, হাসনাত আব্দুল্লাহর যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে জয়ের যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এছাড়াও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। তো যাই হোক, আমাদের অতিথিকে আপনাদের সামনে প্রথমে পরিচয় করে দিচ্ছি। তো আপনি শুরুতে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? ধন্যবাদ নতুন বার্তার উপস্থাপককে, এবং আমি সেই সাথে ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আমার আজকে এই টক্সে যারা দেখছেন এবং শুনছেন বা পরে শুনবেন, সকলকেই আমার উপজেলার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি। তো জি, আপনি বলতে পারেন। জি, প্রথমত হলো যে আপনি প্রশ্ন করুন। আপনার কাছে যে বিষয়টা আমাদের টপিকের প্রথমে যেটা রেখেছে, সেটা হলো যে আমরা সেই ডাকসু নির্বাচনে আপনাদের একটা বড় একটা জয় দেখেছি, রাকসু নির্বাচনে বড় বিজয় দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচন, সব জায়গায় আমরা বড় বিজয় দেখেছি। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যেটাকে বলা হয় শিবিরের বদ্ধভূমি, যেখানে শিবিরের জয়ের কোনো সম্ভাবনা নাই, সেই জায়গায় এরকম একটা বড়, বিশাল বড়, মানে 21টার মধ্যে 15টাতেই জয়। এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? একটু আগে বলেন। আলহামদুলিল্লাহ, আপনাকে এই প্রশ্ন করার জন্য ধন্যবাদ। যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা আসলে আপনি যত জটিল মনে করে আমাকে ছুড়লেন, আমি এত জটিল মনে করে উত্তর দেব না। আমি খুব সহজ কথায় উত্তর দেব। কারণ হচ্ছে হলো, একটু মানে ব্যাগে না গেলে এই উত্তরটা আপনি সহজে বুঝতে পারবেন না। সেটা হচ্ছে, আপনি বলেছেন যে ডাকসু বা জাকসু, রাকসু, চাকসু, যেটাই বলি না কেন, যকসু হচ্ছে হলো শিবিরের জন্য বদ্ধভূমি। আমি এটা বিশ্বাস করি না। শুধু আমি না, আমাদের কেউ বিশ্বাস করে না। কারণ হচ্ছে, এক সময় আপনি নিঃসন্দেহে জানেন, যেহেতু মিডিয়াতে আছেন, যে সকলেই বলতো যে শিবিরের পক্ষে কোনো ক্রমেই ঢাকা ইউনিভার্সিটিতে ওপেনে কাজ করা সম্ভব না। আপনি এটা নিশ্চয়ই ভালো হলে জানেন যে জাকসুতে বা মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে শিবির করা মানে তার মৃত্যুটা চেয়ে নেওয়া, এমন একটা অবস্থা ছিল। জি, তো আমাদের ইচ্ছা ছিল না যে কোনো ক্যাম্পাস জয় করা, কোনো গেট জয় করা, কোনো শিক্ষকদের কি বলো এটা, ওই অর্গানাইজেশন, সংগঠন যেগুলো, সেগুলো জয় করা, এগুলো আমাদের জয় করার ইচ্ছা কখনোই ছিল না। আমি একজন সহজ ভাষায় বলি যে আমার পরিচয়টা হলো, আমি একজন সাবেক শিবির দায়িত্বশীল নেতা, বলবো না জি, তো, বলবেন টক শুনতে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি শিবিরের একজন এক সদস্য ছিলাম, একটা ইউনিভার্সিটির জি, দায়িত্বশীল ছিলাম, একটা উপজেলার সেক্রেটারি ছিলাম। তো সেইখান থেকে আমার অনুভূতি আমি ব্যক্ত করছি। যেখানে সবাই বলে রাকসু, যেটা রাজশাহী ইউনিভার্সিটি, সেখানে শিবিরের হলো কি বলো এটা, আবাসভূমি। জি, আবার চাকসুকে বা চট্টগ্রাম ইউনিভার্সিটি বলে শিবিরের হলো প্রসূতি ঘর। হুম, এরকম এক একটা বলে। কিন্তু ঢাকা কোনো ক্রমে সম্ভব নয়। তা আপনিও বলছেন আজকে যে যকসুর বধ্যভূমি, এটা কখনোই বিশ্বাস করার মতো নয়। কারণ আপনি একটা জিনিস জানবেন, যে ছাত্র শিবিরের বয়স কত? জি, প্রায় 47 সাতাত্তর। বছর। জি, 47 বছর। এই 47 বছরের মধ্যে আমাদের যেটা টার্গেট ছিল, সেই টার্গেটটা আমি ওপেন করে দেই। যদি আমাদের উদ্যতন দায়িত্বশীল কথাগুলো আগেই বলেছেন, তবে আমি আবারও বলছি
যে আমাদের ইচ্ছা ছিল, চিন্তা ছিল, ভাবনা ছিল এবং থিং ছিল, চেষ্টা ছিল যে মানুষের মনটাকে জয় করা। আপনি আমাকে যতই ব্লেম দেন, আপনি আমাকে যতই তাচ্ছিল্য করেন, আপনি আমাকে যতই ইনসাল্ট করেন, আপনি আমাকে যতই দোষারোপ করেন, আমি যদি সেটা না মনে করি, আপনি কি করবেন? তা আমাকে ব্লেম দিয়ে তো আপনার হৃদয় জয় করার কাজ থেকে আমাকে মানে কাজটা থেকে দূরে রাখতে পারেন নাই, কেউ পারে নাই, এ আচ্ছা পর্যন্ত আচ্ছা পারে নাই। তা আমরা আচ্ছা এইখানে আপনার কথায় আমি আসি, একটু ঘুরে ফিরে বললাম এই কারণে যে আমরা মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এখানে আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারি। তার নমুনা হচ্ছে হলো আমরা যতগুলো বিজয় পেয়েছি, কোনো বিজয়ে আমরা উল্লাস প্রকাশ করি নেই, হলির রং ছড়াই নেই, বেলুন ফুটাই নেই, আতশবাজি করি নেই। আমরা এই জয়গুলোকে আল্লাহর নামে উৎসর্গ করে, ইভেন আমাদের জন্য এই দিন কায়েমের আন্দোলনের জীবন দিয়েছেন তাদের উৎসর্গ করে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য তার চরণে সিজদায় লুটে পড়েছি আমরা। আমরা অনেক কান্নার জল অনেকগুলো দিয়ে, প্রশ্ন করবো জি, আপনাকে আমি আপনাকে আমরা অনেকগুলো কান্নার প্রশ্ন জল করবো দিয়ে, জি বলছি, আপনাকে আমরা, জি আমি শেষ, অনেকগুলো প্রশ্ন করবো হ্যাঁ, আপনারা আমি একটা 30 সেকেন্ড 30 সেকেন্ডের একটা বসেন 30 আমি শেষ সেকেন্ডে করছি। আপনার 17 সেকেন্ডের একটা আমি একটা ভিডিও ফুটেজ দেখাবো দেখে আচ্ছা, আপনি মন্তব্য করবেন আমি আমার প্রশ্নের উত্তর শেষ করি। আমরা এই কান্নার জল দিয়ে আমি এই বিজয়গুলো স্বতন্ত্র বর্ণনা মানে বরণ করেছি। দেখান, বলেন। জি এজিএস পদপ্রার্থী হয়ে নমিনেশন তুলেছিলাম এবং আপনারা অনেকেই জানেন যে আমি ভালো প্রচারণা করেছি, আমার একটা ভালো সমর্থন ছিল। কিন্তু দিন শেষে আসলে যখন দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যখন আমাকে আহ, আহ, যখন সরি, আসলে আমি ছাত্রদলের মানে আপনি জি, ভিডিওটা দেখলেন যে আপনি যে যকসু নির্বাচনে একজন প্রার্থীকে বসায় দেওয়া হয়েছিল এবং সরাসরি জি, তারেক জি, যে নিজে ওনাকে জি, বসায় দিছেন তো জি, এইটা নিয়ে আপনি মানে উনি হস্তক্ষেপ করছেন মোটামুটি 4-5 জন প্রার্থীকে বসায় দিয়েছেন তারই একটা জি, ফুটেজ আপনাকে আমি দেখালাম তো জি, আমি এইখানে দেখেছি। সরাসরি একটা দলের বড় একজন আপনার মানে শীর্ষ একজন নেতা হস্তক্ষেপ করার বড় এরকম একটা পরাজয় এই বিষয়টা কি বলবেন এটা একটু আমি জানতে চাচ্ছি হুম, জি, ধন্যবাদ। এইখান থেকে সোজা সাপটা কথায় বলা যায়, জোর করে কখনো কোনো কিছু আদায় করা যায় না। আর সেটা করা গেলেও সেটা স্থায়িত্ব লাভ করে না। হ্যাঁ, মানুষের উপরে কখনো জুলুম করে কোনো ভালোবাসা অর্জন করা যায় না। আর যাই হোক, তো এইখানে ঠিক এরকমই হয়েছে। আপনি যতই চাপাচাপি করে মানুষকে বাধ্য করেছেন, মানুষ সেটা নেগেটিভই নিয়েছে, পজিটিভ নেয়নি। আমার এতটুকু কথাই থাকবে এই এই জায়গায়। আচ্ছা আর আপনি বলতে থাকেন আমি শুনতেছি বলতে থাকেন সমস্যা নেই দ্বিতীয়ত বলতে হচ্ছে থাকেন হলো যে আমরা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে তার দলের লোকজন যে আস্ফালন তৈরি করেছিল, তারা সেই আস্ফালন দেখাতে গিয়ে যে পরিমাণ উচ্ছ্বসিত হয়েছিল, কিন্তু এই উচ্ছ্বসিত হওয়ার জায়গায় যে রেজাল্ট হয়েছে, যা আশা করেছিল তার ঠিক উল্টাটাই হয়েছে আমি মনে করি। হ্যাঁ, তারা যেটা চেয়েছিল তার উল্টাটা পেয়েছে। এবং তার বড় প্রমাণ হচ্ছে হলো এইখানে যে যকসু নির্বাচনে তিনি যে নগ্ন হস্তক্ষেপ করলেন, আর এইটা যে তিনি যে ভাষণ ছিল, আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানেই তিনি প্রথম ফেল আমি মনে করি। আসলে একজন বড় নেতার যদি বড় চিন্তা না থাকে, উদার মন না থাকে, তাহলে যতই প্ল্যান করুক না কেন, সেটা মানুষ আসলেই সহজে খাবে না বা খাওয়ার কথা নয়। তাদের এই প্ল্যান ট্যালান মানুষ আর কিছুই নতুন কিছু বলে মনে করছে না। হুম, এটা গতানুগতিক যা তাই। জি,
আমি আরেকটা একটা ফুটেজ আপনাদের দেখাই একটা জি। একটা একটা বিষয় আমি একটু ওই এটার সপক্ষে একটা জিনিস আপনাদের দেখাতে চাইতেছি। এই ফুটেজটা একটু দেখেন। ম্যাডাম, জি। আমি স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী হয়ে নমিনেশন তুলেছিলাম এবং আপনারা অনেকেই জানেন যে আমি ভালো প্রচারণা করেছি, আমার একটা ভালো সমর্থন ছিল। কিন্তু দিন শেষে আসলে যখন দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান যখন আমাকে আহ, আহ, যখন সরি, আসলে আমি ছাত্র দলের কোনো নতুন কর্মী নই। শিবিরের আরেকটি বিশ্ববিদ্যালয় শাখা বনাম তারেক জিয়ার ম্যাজিক পরাজয় একটি পর্যালোচনা। প্রবন্ধটি লিখেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, পিএইচডি গবেষক, তুরস্ক। জাকসু নির্বাচন ছিল আওয়ামী লীগের সংসদ নির্বাচনের আগে সবচেয়ে ভাইটাল, সারা জাগানো একটি টেস্ট কেস নির্বাচন। বিশেষ করে জনাব তারেক রহমানের জন্য এটি ছিল সরাসরি উপস্থিত হয়ে নিজের হাতে প্ল্যান ও পরিকল্পনা করা এক অঘোষিত অ্যাসাইনমেন্ট। তারেক রহমান খুব সিরিয়াস ভাবে নিয়েছিলেন এই জাকসু নির্বাচনকে, কেননা তারেক জিয়া দেশে আসার পর জোয়ার তৈরি হয়েছিল এই ন্যারেটিভ গড়তে তুলতে জাকসুতে জয় জরুরি ছিল। যেহেতু ইতিমধ্যে দেশের বড় 4টি ছাত্র সংসদ নির্বাচনে তারা হেরেছে, তাই তারেক জিয়ার কারিশমায় জাকসু জিতেছে, হাওয়া বদলে গেছে, এই কথা বলার জন্য জয়ের কোনো বিকল্প ছিল না। তাই তিনি প্রথমেই গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে দিয়ে ছাত্র অধিকার পরিষদের জবি শাখার সভাপতি নিজেকে প্রার্থী হিসাবে ঘোষণা করান। যেহেতু ছাত্র দলের কোনো হেভিওয়েট প্রার্থী ছিল না, এরপর তিনি স্বতন্ত্র এজিএস প্রার্থী তামজিদ অর্ণবকে তার গুলশান কার্যালয়ে ডেকে ছাত্র দলের সমর্থন দিয়ে বসে যেতে রাজি করান। পাশাপাশি ক্যাম্পাসে রাজনীতি না করা হাসিনার দুঃসময়ের 15 মাসের কারার নির্যাতিত পরিচিত মুখ খাদিজাতুল কুবরাকে নির্বাচনের আগ মুহূর্তে ছাত্র দলে যোগ দিতে রাজি করিয়ে তাকে জিএচ পদপ্রার্থী বানানো হয়। একাধিকবার মিটিং সিটিং করে জবি ছাত্রদলের পাশাপাশি সরাসরি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারিকে মাঠে নামিয়ে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে জোট করেও শিবিরের একটি বিশ্ববিদ্যালয় শাখায় ভূমিধস বিজয় ঠেকানো যায় নাই। এমনকি ছাত্রদলকে দিয়ে নির্বাচনের দিন সকালেও মাসল পাওয়ার প্র্যাকটিস করা হয়েছে, তাতেও কাজ হয় নাই। 17 বছর পর দেশে ফিরে প্রথম অ্যাসাইনমেন্টটি ফেল করেছেন জনাব তারেক রহমান, তাও শিবিরের একটি বিশ্ববিদ্যালয় শাখার কাছে, যা তুলনামূলকভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে দুর্বল শাখা। এতে স্পষ্ট হয় যে তারেক রহমান আহামরি কিছু নন, দেশের অন্য 10 জন রাজনৈতিকদের মতোই একজন, বরং মাঠের অভিজ্ঞতার দিক থেকে আরো বেশি কাঁচা। সরাসরি কাছ থেকে প্রথম হারের পর তারেক রহমানকে নিয়ে এত মাতামাতি করার মতো কিছু আছে বলে মনে হয় না। এক নজরে একটা বিষয় স্পষ্ট, জাকসু নির্বাচনে তারেক জিয়া আপনি তো প্রতিবেদনটা দেখলেন। আপনাকে আমি এটাই বুঝাইতে চাচ্ছিলাম যে একটা দলের শীর্ষ নেতা এখানে সরাসরি হস্তক্ষেপ করেছে, শুধু হস্তক্ষেপই নয়, সরাসরি উনি বসেও দিয়েছে এবং ওইটা স্বীকারও করেছে, একজন প্রার্থী সরাসরি স্বীকার করেছে। তো আমি এই বিষয়টাই আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে আর যকসুর বদ্ধভূমির ব্যাপারে আপনি আপত্তি করছিলেন এই কারণে যে ওই জায়গায় আসলে শিবিরের জেতার সম্ভাবনা একেবারেই ছিল না, টোটালি ছিল না। তো সেই জায়গা থেকে এইরকম একটা জয়, এরকম একটা বিজয়, আবার আরেকটা দলের শীর্ষ নেতা সরাসরি হস্তক্ষেপ করার পরেও এরকম একটা বিজয়, এটা কিভাবে সম্ভব হলো? এটার কারিশমাটা কি? জি, ধন্যবাদ। এইখানে আমি অনেকগুলো কথা আগে বলেছি, তা আবারও বলছি যে এইখানে তারেক জিয়া সাহেব উনি একটা চমক দেখাতে চেয়েছিলেন, কিন্তু তার চমক বলতে কিছু ছিল না, ছিল নগ্ন হস্তক্ষেপ। আমি চমক বলবো না, এই কথাটা অনেক আকর্ষণীয় কথা, কিন্তু তার ক্ষেত্রে এই কথাটা যায় না। তিনি একটা নগ্ন হস্তক্ষেপ করেছেন, বেনাল্লার মতো। হ্যাঁ, তার চেয়ে নিচু কাজ আর কিছু আছে বলে আমার মনে হয় না। তিনি বড় দলের দাবি করলেও, বড় নেতা দাবি করলেও আমি মনে করি না। আমি একটা আপনাকে কথা বলি, ওই বিষয়ে আসতেছি পরে। সেটা হচ্ছে যে তার বাড়ির, গ্রামের বাড়ির আসন যেটা,
এই বগুড়া সদর তিনি যে দাঁড়িয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে সোহেল ভাই। হামিদুর রহমান সোহেল, তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এক সময়। জি তার এলাকার আজকের ঘটনা, দুপুরের একটু আগে 12টার দিকে একজন ভোটার, সাধারণ ভোটার এসে বলল যে আপনাদের এখানে প্রার্থী কে? বললাম যে ভিপি আইনুল হক। কয় সে কি মার্কা? বলে সে ধানের শীষ মার্কা। বলে না না, আপনি দাঁড়িপাল্লার মার্কার এই প্রার্থীকে। বলে যে অমক। আচ্ছা, নাম বলার পরে বলতেছে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি শাহজাহানপুর সদর। আচ্ছা, তাহলে আপনি কি মনে করছেন? বলে আমারও ওখানে আমি একজন সাধারণ ভোটার, কোনো দলের নই। এবার তারেক জিয়া তার প্রথম নির্বাচনেই প্রথমেই ধরা খাবেন, প্রথম ফেল করবেন। প্রথম নির্বাচন, প্রথম প্রার্থী, প্রথম ফেল, এটা নিশ্চিত বলা যেতে পারে। কেন? বলে এটা নির্বাচনের পরে আবার আসবো, তখন বলবো আপনাকে। তবে তিনি তার ফেলের খবরটাই আপনাকে দিয়ে যাব। তো ফেল গেলে আমি এসে বলে যাব যে আমি বলেছিলাম ঠিক আছে কিনা। তাহলে একজন সাধারণ ভোটার থেকে আমি এই মেসেজটা পেতে পারি, তাহলে তাকে আমি আহামরি কি মনে করব? এবং বাংলাদেশের মানুষ তাকে আহামরি কিছু মনে করে না। তার বাস্তবতা হচ্ছে তিনি যিনি আসলেন, তার আগমনের দিনের ফুটেজটা আমাদের এখনো চোখে ভাসে, যা আমাদের ওসমান শরীফ হাদির জানাজার মানুষের অর্ধেকও হয় নাই, 1/3 হয় নাই। তাহলে এটা যদি প্রথমে মনে হয় তিনি আহামরি কিছু না, অনেক মনেই করে নিয়েছে। আমরা না, আমরা তো একটা পলিটিক্যাল পার্সন, হয়তো বেশি বলবো, কিন্তু সাধারণ মানুষ মনে করছে সে তো কিছুই না। সাধারণ মানুষ এখানে কিছুই মনে করতেছে না, সেখানে আমি আপনি বেশি মনে করার অবকাশ কোথায়? তবে আমি এটা বলবো, তারেক জিয়া তিনি বড় দলের বড় নেতা, তিনি একটা নগ্ন হস্তক্ষেপ করেছে ক্ষুদ্র একটা জায়গায়, এটা তার পক্ষে মোটেও সমীচীন হয় নাই। কারণ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং সাবেক সভাপতি জাহেদ ভাই, এই দুইজনও ওই রেজাল্ট দেওয়ার সময় চকসুর নির্বাচনের মানে ভোট কেন্দ্রে গিয়েছে, মানে রেজাল্ট কেন্দ্রে গিয়েছিলেন সবার শেষে রেজাল্ট শোনার জন্য। অথচ ছাত্র দলের সভাপতি, সেক্রেটারি, তাদের কি আস্ফলন, কি হস্তক্ষেপ, তাদের কি পেশি শক্তির প্রদর্শন আপনারা দেখেছেন। তো একজন আমাদের এই কি বলে রিয়াজের দলের কেন্দ্রীয় সভাপতি প্রয়োজনই মনে করলো না যাওয়ার, আর অথচ তারা শুরু থেকে হস্তক্ষেপ শুরু করে। যেমন শুধু সেই না, দলের মেইন দলের চেয়ারপারসন তিনি একটা নগ্ন হস্তক্ষেপ করে বললেন, যা সত্যি লজ্জাস্কর। আমি একটু আপনাকে একটু থামিয়ে দিতে চাই। সেটা হলো আপনি জানেন যে আপনি দেখছেন যে সঙ্গীত বিভাগ যেটা ছিল, সঙ্গীত বিভাগ এবং আপনার চলচ্চিত্র বিভাগ, টেলিভিশন বিভাগ, এই বিভাগগুলোতে ইসলামী ছাত্র শিবির অত্যন্ত বাজে খারাপ রেজাল্ট করেছে। কেন বাজে আমি বললাম যে শূন্য ভোটের ঘটনাও আছে এখানে। আচ্ছা, তো এই বিভাগে কেন এত বাজে রেজাল্ট হলো, এই জায়গায় কি ভালো কিনা? ধন্যবাদ ধন্যবাদ। আমি যেহেতু একজন কালচারাল জগতের মানুষ, আমি ওই জায়গাগুলো ভালো করে চিনি আর কি। শুধু জকসুতে না, ডাকসুতেও, এই যেমন ডাকসু মানে ঢাকা ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগের যিনি চেয়ারম্যান, তিনি সিরাজগঞ্জের একজন টিচার ছিলেন। তার নাম আপনার সঙ্গীতা ম্যাডাম, ওনাকে আমি খুব ভালো, উনি আমাকে বেশ ভালোবাসেন। এই জায়গাগুলোতে সত্যি কথা কি, মানুষ হিসেবে যারা আছেন, সভ্য মানুষ হিসেবে, তারা ওই কালচারাল সেক্টরে বা কালচারাল সাবজেক্টে ভর্তি হতে চায় না। হ্যাঁ, কারণ আমি নিজে কালচারাল তো আমি জানি, কিন্তু আমি তো একটু ভিন্ন আবার। আমি শিল্পকলা একাডেমির মেম্বার, তো শুধু মেম্বারই না, লাইফ মেম্বার। সেখানে যারা যায় তাদের মধ্যে ধর্মত্ব নাই, সভ্যতা নাই, ভদ্রতা নাই, কিচ্ছু নাই। শুধু হারমোনিয়াম আর তবলা পিটাইয়া একটা সাবজেক্ট যদি বলা যায়, এটা একটা অন্যায় হবে আমি মনে করি। তো সেই জায়গাগুলো আমি বলি একটু, সেইখানে ছাত্র সংখ্যা খুবই কম, 100, 150, সর্বোচ্চ 170-80 সব বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, এই 128। তাহলে দেখেন, একটা সাবজেক্ট একটা বিভাগে যদি মাত্র 128টা ছাত্র থাকে, সেইখান থেকে আহামরি ওইখানে এক কথা, ওই যে আকাটা বাম গুলা, ওরাই শুধু ওই চর্চা করে এটা ইউনিভার্সিটি গুলাতে, ওরাই উদিচির যারা আছে তারা ওইখান থেকে আসে। ওই আপনার ওই যে শিল্পকলার যেগুলো আসে, চারুকলার যেগুলো আছে, সবাই ওখান থেকে আসে। এই সাবজেক্ট গুলোতে সভ্য ছাত্ররা কমই ভর্তি হয়।
জি। এখানে স্পষ্ট। আমরা আসলে একটা বিষয় দেখলাম যে এই যে যোগসু নির্বাচনটা হলো, এই যোগসু নির্বাচন আহ, বলা চলে যে আপনার মানে আর মাত্র ৩৫ দিন বাদ আছে জাতীয় নির্বাচনের। তো জাতীয় নির্বাচনের ৩৫ দিন আগে এরকম একটা বিজয়, এটা আসলে জাতীয় সংসদ নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? এটা এই বিষয়টা একটু বলেন। হ্যাঁ, চমৎকার একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ। প্রভাব পড়বে, এতটুকু বললাম। এই কারণে যারা ইতিপূর্বে আমাদের বলেছিল যে ওরা তো মোল্লার দল, টুপিওয়ালার দল, ওরা আর কি আর দেশ চালাতে পারবে, ওরা তো মিনি সংসদই তো চালায় নাই কোনোদিন। সেই মিনি সংসদও আমরা অলরেডি পাশ করেছি। শুধু পাশই নয়, ভূমিধস বিজয় হয়েছে। সেখানে আমরা যে কাজ করার, সে কাজটা দেখিয়েছি, সারা বিশ্ববাসী দেখছে। একটা ইউনিভার্সিটির ভিপি এবং সংসদ, মানে ইউনিভার্সিটি সংসদ, তারা যদি ২৮০০ কোটি টাকার বরাদ্দ আনতে পারে, তাহলে এই লোকগুলো আর এদের সিনিয়র যারা আছে, তারা যদি দেশের জায়গায়, দেশ চালানোর জায়গায় আসে, তারা কি পরিমাণ বিনিয়োগ নিয়ে আসবে, আর তারা দেশটা কোথায় নিয়ে যাবে? কারণ যে ঢাকা ইউনিভার্সিটি আমি নিজে গিয়েছি অসংখ্যবার, কি নোংরা, কি ডাস্টবিন, কি আমার গাঁজা গাঞ্জুটাদের আস্তানা, কি টোকাইদের আস্তানা, সেটা ক্লিন হয়ে এখন সেই ওই ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলোর ক্যাম্পাসের মতোই কিছুটা হয়েছে। মসজিদ গুলা কি চকচকে, রিডিং রুম গুলো কি চকচকে, এসি, কত সুন্দর বসার আসন, যেটা আগে ছিল না। ক্যান্টিন গুলো কি পরিষ্কার খাবার, যেটা আমি নির্বাচনের আগেও খেয়েছি, পরেও খেয়েছি, তা আমি নিজেই প্রতীয়মান। এইখান থেকে বোঝা যায় যে ডাকসু যখন জিতেছি, রাকসু যখন জিতেছি আমরা, ওই চাকসু যখন জিতেছি, এবং আমাদের সবচাইতে কঠিন একটা জায়গা ছিল চাকসু, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেখানে ছিল মৃত্যুর কারখানা মনে করবো আমি, মৃত্যু পতাকা বলবো। সেখানে যখন জিতেছি, এই জকসুতে আমার একটা প্রতিমান বলে আমি গত এক সপ্তাহ আগে, অর্থাৎ 25 তারিখের পরে, ডিসেম্বরের 25 তারিখের পরে একজন জকসুর ছাত্র আমাদের এলাকার, তিনি আসছিলেন। তিনি বলে গেলেন, স্যার নিশ্চিত মনে রাখেন, শিবির পূর্ণ প্যানেলে জিতবে, কোনো সন্দেহ নাই। 2-4টা ভিন্ন কথা। তা আমি ওর কথা ফোন দিলাম, আমার ফোন, স্যার আমি বলেছিলাম না? তাই জি। তো এইখানে আমি বলছি যে এই প্রভাবটা জাতীয় নির্বাচনে পড়বে, ইনশাল্লাহ দেখা যাবে। জি। আচ্ছা, আমি আরেকটা বিষয়টা আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম, না ভোট নিয়ে। আপনি ইতিমধ্যে হয়তো খেয়াল করছেন যে বিএনপি থেকে সরাসরি না ভোটের ক্যাম্পেইন চালানো হচ্ছে, এবং আমরা এর আগে একটা আমরা একটা মানে সরাসরি ইয়েতেই দেখছিলাম। একটা একটা বক্তব্য আপনাদের একটু আমি একটু দেখাতে চাচ্ছিলাম আমি, তারপর আমি বলি। তো সরাসরি মানে না ভোটের পক্ষে বিএনপির জোরালো অবস্থা, এবং তারা না ভোট দিতে মানুষকে উৎসাহিত করতেছে, ক্যাম্পেইন করতেছে। তো এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন যে জুলাইয়ের পক্ষে একসাথে জামাত বিএনপি আন্দোলন করলো, এবং একসাথে আপনার যে কাজটা করা হলো যে একসাথে এই স্বৈরাচার পতন করা হলো। তো সেই জায়গা থেকে জামাত ইসলামী যেখানে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে, তো সেই জায়গায় বিএনপি কেন পক্ষে campaign করতে, স্পষ্টভাবে স্বৈরাচার যাতে না আসতে পারে তার একটা বিষয় স্পষ্ট করা হয়েছে। তো এই বিষয়টা কি বলবেন? ধন্যবাদ। এই বিষয়টা তো একদম ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। কারণ বিএনপি যে না ভোটে ক্যাম্পেইন করছে বা করবে, এটাই স্বাভাবিক। তাদের মহাসচিব বলেছিল, এই আন্দোলনে আমরা সরাসরি সম্পৃক্ত নই, এটা ছাত্রদের আন্দোলন। তারা তো জুলাইয়ের পক্ষে ছিল না। যারা বিচ্ছিন্নভাবে কিছু লোক ছিল, সেটাও তো পরিমাণটা খুবই উল্লেখযোগ্য নয়, খুবই কম। আর আমরা যারা সাধারণ বলেন, বলেন। সাধারণ মানুষ যারা হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করে, সরকার নিজে ক্যাম্পেইন করছে। কারণ এই জুলাইকে স্বীকৃতি দিতে হলে, জুলাইকে বাস্তবায়ন করতে হলে, এই সংস্কারের কাজ করতে গেলে অবশ্যই আপনাকে হা ভোটে জয়যুক্ত করতে হবে। ভারতীয় আধিপত্য বিস্তারের বন্ধে আপনাকে হা ভোটেই জয়যুক্ত করতে হবে, হা ভোটেই আসতে হবে আপনাকে। এটা বিএনপি কোনোদিনও এই জুলাই আন্দোলনের পক্ষে ছিল না, এখনো নাই। এটা স্বাভাবিক। আচ্ছা, আমি আমি এটা একটু মানে আপনার এটা হলো আপনার
জামালপুরের একজন উপজেলা পর্যায়ের একজন যুব দলের নেতা, যুব দলের সভাপতি। তো ওনার একটা বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তো আমি আপনাকে চুম্বক অংশ, খুবই ছোট অংশ একটু দেখায় আপনার থেকে একটু মন্তব্য জানতে চাইবো। আপনি একটু জি দেখেন। হ্যাঁ এবং না, আপনারা এটা গণভোট হয়েছেন না, এটা গণভোট। গণভোট হবে হ্যাঁ এবং না। যদি আপনারা যারা আওয়ামী লীগ করেন, যারা অন্যান্য দল করেন, তাদের কাছে তাদের জ্ঞাতার্থে সুবিধার্থে আমি জানাচ্ছি, যদি হা জয়যুক্ত হয় কোনো ক্রমে, সারা দেশে যদি হা জয়যুক্ত করা মানে ভোটে জয়যুক্ত হয়, তাহলে এদেশের স্বাধীনতার পরে ৭২ যে একটা সংবিধান ছিল, শেখ মুজিবুর সাহেব করেছিল, ডক্টর কামালের হাতে লেখা, এই সংবিধান টোটাল ডাউনলোড করে দেবো, মানে মুছে ফেলবো। স্বাধীনতার যে এটা আছে ৭১ সালে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা ৭১ সালের কোন ঘটনায় বাংলাদেশে আর থাকবে না। আপনার ইয়ের মধ্যে যে সংস্কার করতে চাইতেছে, যে সংস্কারের জন্য হানা বুট হইতেছে, এদের মধ্যে লেখা আছে ৭১ সালকে বাদ দিয়ে ২৪-এ যে ইটা হয়েছে, গণঅভ্যুত্থানটা হয়েছে ৭১ জায়গাটা নিবে ২৪ সাল। কেন নিবে? এটা একটা কারণ আছে, একটা কারণ আছে। জামাত ইসলাম ৭১ সালে দেশের স্বাধীনতা চায় না, এদেশে বাংলাদেশের স্বাধীন হোক, বাংলাদেশ স্বাধীন হোক, জামাত ইসলাম কিন্তু এটা চাই নাই। যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেয়াল করে শুনেন। যদি হা জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। যদি হা জয়যুক্ত হয়, তাহলে আওয়ামী লীগ একবারে আর কোনো মিটিং টিটিং হবে না, মিটিং টিটিং সংসদে কোথাও উঠবে না। ওই হার মধ্যে এই লেখা আছে আওয়ামী লীগ নিষিদ্ধ। এই যে ২৪ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের ভোটেই। যদি হাতের ভোট দেন, হাতে ভোট দিলে আপনার ১৬ই ডিসেম্বর থাকবে না, ২৬শে মার্চ থাকবে না, আপনার ৭১ সালের যে যুদ্ধ করতে মা বোনেরা ইজ্জত দিচ্ছে, ৩০ লক্ষ মা বোনের ইজ্জত দিচ্ছে, এটা থাকবে না। অর্থাৎ আপনারা যারা আওয়ামী লীগ করেন, দয়া করে আপনারা না ভোটের জন্য হলো আওয়ামী লীগের তো আমরা আসলে বিএনপি হইতেছি, তারপর রাজনৈতিক দল আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশে নির্বাচন হোক, সকল এবার না হোক, সামনে যেন সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ, ৫ বছর পরে যে সকল দল দেখেছি কাটেন। আমি ওনার কথা আর আমি শুনতে চাচ্ছি না। এখন আমি আপনার মন্তব্যটা আমি শুনতে চাচ্ছি যে এই যে বলেন। আচ্ছা, তো আপনি এখানে শুনতে পারলেন যে না ভোট এই উপজেলা পর্যায়ের এই বিএনপি নেতা বলতেছে যে যদি না ভোট জয় হয় তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে না, আওয়ামী লীগ কোন মিছিল মিটিং করতে পারবে না, ১৬ই ডিসেম্বর থাকবে না, ৭১ থাকবে না, ২৬শে মার্চ থাকবে না, এইসব মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে। আসলে কি এরকম ঘটনা ঘটবে? আর আওয়ামী লীগ না আসলে বা আসলে সমস্যা কি, না আসলে সমস্যা কি, এই বিষয়টা একটু বলতেন। বা যদি আসে তাহলে তাড়ানোর দরকার ছিল। আপনি একটা বিষয় বুঝতে ভুল করছেন। উনি যে বলেছেন যে আমরা যারা আওয়ামী লীগ আছি, উনি তো আসলে আওয়ামী লীগেরই লোক, উনি তো আসলে বিএনপি কোনো লোক না। আগে আওয়ামী লীগ ছিল, এখন বিএনপি হয়েছে। ওনার মুখ দিয়ে এই কথাটাই বলা, এই ওনার মুখ থেকে এই ধরনের কথাই শোনা পাবে। উনি বিএনপির উপজেলা পর্যায়ে, তার মানে আমি বলছি শোনেন, উনি আগে যুবলীগ ছিল, পরে যুব দল হয়েছে, এই তো ডিফারেন্ট। যার জন্য খুব সহজেই বলতে আমরা যারা আওয়ামী লীগ আছি আমাদের ৭১ থাকবে না, আমাদের ২৬ মার্চ থাকবে না, এগুলো কথাই নাই। বরং না হা ভোটের মাধ্যম দিয়ে কি হবে, এই সংবিধানের সংস্কার হবে, একটু সংস্কার হবে, মানে এই সংবিধানে এই জুলাইয়ের অধ্যায়টা ইনক্লুডেড হবে। এটা হলো কথা মূলত। সব বাদ যাবে। আমরা কি ৭১-এর বিপক্ষে, আমরা কি ৭১-এর বাইরে, আমরা কি ৪৭-এর বাইরে, আমরা কি ৫২-এর বাইরে? অবশ্যই না। এটা ওনারা মানুষকে ধোঁকা দিচ্ছে, ক্লিয়ার কথা। মানুষকে ওরা ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করছে। কিন্তু মানুষ এতটাই সচেতন যে আমি আপনি মিডিয়া যতটা না ঘাটি, জনগণ তার চেয়ে বেশি দেখে, অর্থাৎ আমার চেয়ে আপনি তো বেশি জানে। হ্যাঁ, এখন আমাকে কিছু অশিক্ষিত লোক, ১ মিনিট, একজন কিছু অশিক্ষিত লোক বলছে, এ বাবা
আমি যে ভোট দিতে যাবো ওই যে তোরা যে কোথায় হা না ভোট, তা আমি হা বুঝবো কে বলে আর না বুঝবো কে বলে। তাই ব্যালেটটাকে দেখে বললাম এই যে উপরে যে খোঁটটা মারা আছে না, এটা হলো হা, আর যেটা কাটা দেওয়া ক্রস আছে এটা হলো না। হুম। ওই আচ্ছা আচ্ছা, তাহলে তো না হাবড়ে তাহলে আমাদের, তাহলে মানুষ আমাকে বোঝাচ্ছে ও উনি পড়তে পারে না বুঝতে পারে, কিন্তু আমি তাকে বলার সাথে সাথে বলছে তাহলে খোঁটটাটাই আমাকে ফিল দিতে বলে। হ্যাঁ বুঝছি বুঝছি, তাহলে উপরেটা আমাকে দিতে হবে। তার মানে ও না, অশিক্ষিত হওয়ার পরেও দ্রুত বুঝে গেল, আর ওরা বুঝতেছে না বা আমি বুঝতেছি না বা আপনি বুঝতেছেন না, এটা কি করে মনে করার সুযোগ নাই? জি। মানুষ বোঝে আমি এখন, আসলে খুব আমি পরিষ্কার আসলে বোঝে। আমি যেটা প্রশ্ন করছি যে জি আমি আপনাকে আরেকটা জিনিস আমি আমি একটু একটু ক্লিয়ার করে একটু বলি, ক্লিয়ার করে আপনি একটু ভিডিওটা একটু দেখবেন প্লিজ, 10 সেকেন্ড অনলি। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে, এটা বলে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে ঝুলে তারা শপথ গ্রহণ করবে, এটা বলে। আমার প্রশ্ন হলো যেখানে আরেকজন বলতেছেন যে আল্লাহ না করুক, যদি উনি 3বার বলছেন যে আল্লাহ না করুক যদি জামায়াত ইসলামী ক্ষমতায় আসে তাহলে শেখ হাসিনার ফাঁসি দিয়ে তারপর শপথ পড়বে জামায়াত ইসলামী। আর আগের নেতা বলছিলেন যে গণভোটে যদি বিজয় হয় তাহলে আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না এবং উনি সেটা চান না। তো আমার কথা হলো যে হুম আপনারা বিএনপি জামাত একসাথে আন্দোলন করলেন শেখ হাসিনাকে তাড়ানোর জন্য, স্বৈরাচার ফ্যাসিস্ট বিদায় করার জন্য, 2000-এর প্লাস হুম। মানুষের জীবন দিয়ে দিলেন, তারপরও আবার ফিরে আনতেছে কেন? এটার ব্যাখ্যাটা কি এবং ফিরে আসলে লাভ জি কার? জি জি ব্যাখ্যা আছে, আপনি বুঝতে পেরেছেন, ব্যাখ্যা ঠিক পরিষ্কার ব্যাখ্যা। এর উদ্দেশ্য হলো আওয়ামী লীগের ভোটগুলো ওনাদের বাক্সে নেওয়া, এই কথা বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, হাসিনার ফাঁসি নিশ্চিত করে তা আমাদের শপথ দিবে। তা আমার কথা হলো উনি তো বিএনপির লোক, তো ওনার মাথা ব্যথা কোন জায়গায়? হাসিনার ফাঁসি হলে ওনার সমস্যা কোন জায়গায়? আওয়ামী লীগ নিষিদ্ধ হলে ওনার হ্যাঁ, সমস্যা কোন জায়গায়? হ্যাঁ, উনি তো বিএনপি করেন, তো উনি জুলাইয়ের পক্ষের লোক, তো উনি হাসিনার বিপক্ষের লোক, তো হ্যাঁ, তাহলে হাসিনার বিপক্ষের লোক যদি হয়ে থাকেন তো ওনার সমস্যা, ওর ফাঁসি হোক না ঝুল হোক না দেশান্তরী হোক, যেটাই হোক ওনার সমস্যা কোন জায়গায়? ওনাদের সমস্যা দেখতে দিন কিছু। এই কথাটা ওদের বলে সান্ত্বনা দিয়ে ওদের ভোট গুলো ওনাদের বাক্সে নেওয়ার একটা বন্দোবস্ত করতেছে, এছাড়া আর কিচ্ছু না, এছাড়া কিচ্ছু না, আচ্ছা, সোজা 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 হিসাব। এখানে যদি যেতে মানে এই সংস্কার, এই যে সংস্কারগুলো হলো বা এই যে দেশ পরিবর্তনের যে কথা বলা হলে সেটা নিয়ে মূলত হ্যাঁ না ভোট, তো না ভোট যদি জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশে আবার ফ্যাসিস্ট আসতে পারে, এই কথা গতকালকেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একজন উপদেষ্টা বলছেন। তো এখন হুম। না জিতলে বিএনপির লাভ কি? না পক্ষে কেন বিএনপি ক্যাম্পেইন করতেছে, আপনি কি মনে করেন এটা? আচ্ছা, আমি একটা ইন্টারনাল খবর আপনাকে বলে দিই এখান থেকে, যদি বিএনপি না যদি জয়যুক্ত হয় কথার কথা, তাহলে এই নির্বাচন হবে না, অবৈধ হবে। আপনি লিখে রাখেন, এই নির্বাচনটা হবে অবৈধ। তাহলে ওই না জয়যুক্ত হলে এই জুলাই আন্দোলন অবৈধ হবে। না জয়যুক্ত হলে হাসিনা 29 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী আছে থাকবে। না যদি জয়যুক্ত হয় আওয়ামী লীগ নির্বাচন মানে রাজনীতি করার পারমিট পেয়ে গেল, তাহলে যে বিএনপি আন্দোলন করেছিল, যে জামাত আন্দোলন করেছিল, যে এনসিপি আন্দোলন করেছিল, ওদের শহীদরা সব হুদায় জীবন দিবে, তারা হবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা বৈধ সরকারকে হটিয়ে দাঁড়ায়, এইটা প্রতিবান হবে। এই ফাঁসি আচ্ছা, আচ্ছা, হলে বিএনপির যেমন হবে, জামাতের তেমন হবে, এনসিপির তো কোনো কথাই নাই, তাদের তো আগেই নোট করে রেখেছে বলেছে। কিন্তু এটা প্রতিহত করার মতো যদি হয়েই যায়, এটা প্রতিহত করার মতো সাধ্য এবং ক্ষমতা সক্ষমতা বিএনপির নাই, আমি লেখা দিতে পারবো। আচ্ছা, তবে আমরা একটা আসছি আপনার কথা আসছি, আর একটা কথা হলো, যে সরকার নির্বাচন দিচ্ছে সেই সরকারও হবে অবৈধ সরকার যদি না জয়যুক্ত হয়। এই জন্য সরকার নিজেই ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছে। জানেন কি, দেখছেন কি এটা? আমাদের জি, জি, উপজেলায় দেখছেন তো, ওদের এসিলেন সাহেব ভোটের পক্ষে ক্যাম্পেইন কেন ক্যাম্পেইন করেছে? যে যদি জয়যুক্ত না হয় এই সরকারও অবৈধ, যত কর্মকাণ্ড সব অবৈধ বিবেচিত হবে এবং তাদের প্রত্যেক শুলে চড়তে হবে, ফাঁসি চড়তে হবে, এর মাথায় রাখতে হবে। হ্যাঁ, জি, বিএনপি না চাইলো আর তারা বেঁচে গেল, এটা কখনোই আশা করা যাবে না। আপনি বিষয়টা আচ্ছা, হয়তো বুঝতে পেরেছেন। জি। আচ্ছা, এখানে আমি একটা মিশ্র প্রতিক্রিয়া দেখছি এবং আজকে আমাদের উপজেলা, আমি রায়গঞ্জ
রায়গঞ্জ উপজেলা চান্দাইকোনা ইউনিয়নের একজন যুগ্ম আহ্বায়ক বা যুগ্ম সহসভাপতি, উনি একজন না ভোটের পক্ষে উনি ক্যাম্পেইন করছেন। তো ওখানে দেখা গেছে যে বিএনপির অনেক কর্মীরাই ওনার বিরোধিতা করছেন সরাসরি। তো ওনারা আশঙ্কা করতেছেন যারা আন্দোলনের সাথে জড়িত তাদেরকে যদি বিএনপি যেতে আর যদি না ভোট যেতে, তাহলে তারা বিপদে পড়তে পারেন এবং সন্ত্রাসী হিসাবে তাদেরকে চিহ্নিত করে বিচার করতে পারেন বা রাজনৈতিক প্রতিপক্ষ দমানোর জায়গাটা হিসেবে ব্যবহার করতে পারেন এই না ভোট যদি জয় হয়। তো এই জায়গাটা ওনাদের এই আশঙ্কাটা কি বলবো? আচ্ছা, ধন্যবাদ। বিএনপি এইখানে বলে আশঙ্কা। ওই নেতার কথা বলি আমি আগে। ওই যে নেতাই বলুক, আমি নাম বলছি না, আমি জানি ওই নেতার কথা বলি। নেতা তো আন্দোলন করেন না রে ভাই, নেতা তো পালায়া ছিলেন, শ্বশুরবাড়ি ছিলেন, আরামে ছিলেন। আন্দোলন করেছে এখানকার কিছু বিএনপির কর্মীরা, যেটা আপনিও নিজে ভালো করে জানেন। তো বিএনপি ওই কর্মীরা যখন আন্দোলন করেছে, ওই কর্মীরা জুলাই অভ্যুত্থানে এখানে সংগ্রাম করেছে, মারামারি করেছে, যুদ্ধ করেছে, যারা এখানে নিহত হয়েছে, তো নিহত যারা হয়েছে তারা কি ওনাকে আঙ্গুল চুষবে? ওরা ওই বিপদে পড়ে কর্মীরাই বিপদে পড়বে, ওই নেতার কিছুই হবে না। নেতা তো আঘাত করে চলতে পারবে, কিন্তু মরবে। যেমন আপনার মধ্যে যারা কর্মী ছিল, আমার মধ্যে কর্মী ছিল, যারা ওই মাঠে থেকে আন্দোলন করছে, রক্ত ধরাইছে, ওরাই তখন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হবে। এই জন্য এখানকার কর্মীরা না, বাংলাদেশে অনেক জায়গায় বিএনপির কর্মীরাই এই না ভোটের পক্ষে তারা কখনোই ক্যাম্পেইন করতে যাবে না, কোনো কর্মীরাই যাবে না। নেতারা যেতে পারে, নেতারা তো আঘাত করে চলবে, কিন্তু একজন কর্মী আঘাত করে চলতে পারবে না। যার জন্য আপনি খেয়াল করুন, শুধু এখানে না, সারা বাংলাদেশেই বিএনপির কর্মীরা হা ভোটের পক্ষেই ক্যানভাস করবে। যারা না ভোটের পক্ষেও তারা না বুঝে করবে, চামচামি করার কারণে করবে, মূলত দেশপ্রেমের জায়গা থেকে তারা করবে না। এটা আপনি নিশ্চিত আচ্ছা, লেখা রাখতে পারেন। হুম। খুব সুন্দর বলেছেন। আমরা আরেকটা বিষয় আপনার সামনে একটু উপস্থাপন করে জানতে চাই, সেটা এই বিএনপির বিষয়টা নিয়েই। গতকালকে আপনি দেখেছেন যে আপনি হয়তো জানেন যে ঢাকা উত্তর জেলার আপনার সদস্য সচিব পুলিশের গুলি আপনার কি বা দুঃখিত এখানে আততায়ীর গুলিতে, হ্যাঁ নিহত হয়েছে। আততায়ীর গুলিতে গেছে বা আমরা জানতে পারছি যে পুলিশ এটা নিয়ে। তো এটার এই যে মারা গেল, এই মারা যাওয়া নিয়ে আহ, আপনার বিএনপির উনি হচ্ছেন ভাইস চেয়ারম্যান সম্ভবত সালাউদ্দিন আহমেদ, উনি বলছেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো এই বিচ্ছিন্ন ঘটনা বলছেন এবং এর মধ্যে আবার একদল বিএনপির একটা দল সোচ্চার হচ্ছেন। তো সোচ্চার হচ্ছে সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যটা উনি দিচ্ছেন যে কি হয়েছে এটা আমি একটু আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা মানে স্বাভাবিক প্রক্রিয়া না, আমি একটু প্রুফটা দেখাতে যাচ্ছি। এই যে উনি উনি বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা, জি, জি, দেখা তো বুঝতে কেন্দ্র পারছি। এবং এর কারণে প্রতিক্রিয়া বুঝতে দেখলাম পারছি, আমি দেখছি। কথা। তো উনি বলতেছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য এই সমস্ত ঘটনা ঘটতেছে, একটা বিচ্ছিন্ন ঘটনা বলতেছেন। তো এইটা নিয়ে কি বলবেন যে মানে বিএনপি নিজেরাই নিজেদের নেতাদের বিচার চাচ্ছে না বা এটা দুর্বল করতে চাচ্ছে, এটা নিয়ে কি কোনো মন্তব্য করবেন আপনি? আমি এ বিষয়ে কিছু বলতে চাই না, এই কারণে যে তাদের দলের নেতা কর্মীরাই মারামারি করে মরেছে 200+। এটাও তারা স্বাভাবিক হিসাবে নিয়েছে, বড় দল বলে কথা। তো নিজেরা মারামারি করে কার কাছে দোষ দিবে আর কার কাছে বিচার চাবে, এটাও তার মানে সেই মানে তার এই পরিপ্রেক্ষিতে কোনো কিছু তা না, তারই একটা অংশ হিসেবে মনে করি আমি। এটা যদি খুঁজতে যায়, কেসে ঘুরতে সাপ বের হয়ে যাবে। এটাও তাদের অন্তর্কন্দন, মানে অন্তর্কন্দলের কারণে যে এটাকে ভয় নাই, এটা আপনি কি করে মনে করবেন? ওইরকম একটা আচ্ছা ঘটনা, আচ্ছা যে ঘটনাটা আপনি খুঁজতে গেলে নিজেরাই দোষী হবেন, নিজেরাই ফেসে যাবেন। তার জন্য বলে যে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা এটা হতেই পারে। যারা সবকিছু ইজিলি দেখে, তারা সিরিয়াসলি কোনটা দেখলো বলেন? উনি তো উত্তর এইটা ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, মানে মোটামুটি 2 নাম্বার পজিশনে। সহসভাপতি, জি সহসভাপতি, আমি জি, জানি সহসভাপতি উনি। তো হ্যাঁ হ্যাঁ, সহসভাপতি তার মানে কি একটা নেতা পর্যায়ের লোক মারা গেল আর আপনি বললেন বিচ্ছিন্ন ঘটনা? এটা কেমনে করে বিশ্বাস করুন আপনি? এটা ওই যে একটা কেঁচো করতে সাপ, এটা ঘাটতে গেলে, খুঁজতে গেলে আপনি ফেসে যাবেন, আপনারাই ফেসে যাবেন। হ্যাঁ, এই কারণে তারা খুঁজতে রাজি না, এজন্য বলে দিল বিচ্ছিন্ন ঘটনা। মূলত এই আর কিছু না। ওই 200+, আচ্ছা
নিহতের সারিতে উনিও যোগ হলেন, এইটা। জি। আচ্ছা, আর একটা বিষয়, আপনি জানেন যে আগামী 12 তারিখ উত্তর অঞ্চলে যাচ্ছেন তারেক রহমান। তো এইটা নিয়ে উনি ওই সালাউদ্দিন আহমেদি আরেকটা মন্তব্য করে বলছেন যে এটা আচরণ বিধি লঙ্ঘন হবে না। এটা এটা কি, এই বিষয়টা নিয়ে কি বলবেন যে এই নির্বাচনের আচরণ বিধির মধ্যে এটা পড়বে কিনা উত্তর অঞ্চলে যদি showdown? বলি শোডাউন বলতে আচরণ বিধিতে উল্লেখ করা আছে অবশ্যই জনসমাগম করে মাইক ব্যবহার করা যাবে না, এটা আচরণ বিধিতে লঙ্ঘন। উনি যদি এই শোডাউন করেন মাইক তো থাকবেই, তো শোডাউন তো হবেই, তো এটা আচরণ বিধি পরিষ্কার লঙ্ঘন। আমার কাছে আছে, আপনি ডাউনলোডে দেখতে পারেন, আমি আপনাকে একটু পরে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখবেন স্পষ্ট করে বলা আছে মাইক ব্যবহার করা যাবে না, অধিক জনসমাগম করা যাবে না। তবে হ্যাঁ, করতে পারবে এতটুকু, উঠান বৈঠক মানে ঘরের মধ্যে বাড়ির মধ্যে আপনি 2, 4, 10 জন 20 জনে করতে পারবে, কিন্তু এই জনসমাগম করে আপনাকে শোডাউন করার এখতিয়ার সরকার দিয়েছে বলে আমার জানা নাই। হুম, কারণ ওনারা জি। গাইড অনেক কিছু করেছে বা করছেন এখনো, এটাও তো বৈধ হতে পারে। এটা যদি বৈধ, ওটা বৈধ হবে, এই আর কিছু না। জি। আপনি আরেকটা বিষয় জানেন যে গত 5-7 দিন যাবত এই বিষয়টা সবসময় হট টপিক হিসেবে ছিল, এবং হট টপিক হিসেবে এতটাই টপিক ছিল যে আসলে মানে মানে কি বলবো, মানে খুবই গরম একটা খবর যে হাসনাত আব্দুল্লাহর যে আসন রয়েছে, সেই হাসনাত আব্দুল্লাহর আপনার বিএনপি যে প্রার্থী, ওনার দুর্নীতির বিষয়টি বারবার আসছিল এবং ওনার ঋণ খেলাপির বিষয়টি বারবার আসছিল। তো আজকে সর্বশেষ চেম্বার আদালত থেকে বলা হয়েছে যে বিএনপির প্রার্থী মনসুরুল আলম মুন্সি, উনি নির্বাচনে ওনাকে খেলাপি হওয়ার কারণে ওনাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। তো এখন ওই জায়গায় জামায়াত ইসলামীর যে প্রার্থী ছিল সাইফুল ইসলাম শহীদ, উনি জোট সমর্থন করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে সমর্থন করেছেন। তো কুমিল্লা 4 আসনে এখন মানে আদালতের রায়ের পর এখন শুধুমাত্র এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একক, মানে আপনাদের যে জোট, জামাত জোট, হুম, সে জামাত জোট একক প্রার্থী উনি আছেন এবং উনি বিজয়ী হয়ে যান, মানে আদালতের কথা অনুযায়ী উনি তো হুম। আপনার শুরুতেই জয়ের শুরুতে এরকম একটা আভাস, এটা নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা, এবং আপনি এখানে অতিরিক্ত উচ্ছ্বসিত আর কিছু নাই, তবে একটা ভালো খবর বলি, এইটা যদি মঞ্জুরুল আলম মুন্সির মতো যদি প্রত্যেককেই যদি এরকম নেতা আছে, প্রার্থী আছে অন্তত কয়েক ডজন ঋণ খেলাপি এবং বিধি লঙ্ঘনকারী, তো ওনাকে যদি ধরেন তাহলে এরকম আরো অনেকগুলোই চলে আসবে। তা আমি বলছি যে গুড লাক হাসান আব্দুল্লাহ। সে আগেই বলেছিল যে আমার এই আসনে যিনি বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি বড় ঋণ খেলাপি, বড় মাপের ঋণ খেলাপি। হ্যাঁ, বড় ঋণ খেলাপি যদি এটা সরকার যদি অবৈধ ঘোষণা করে, তাহলে অবশ্যই তিনি অবৈধ প্রার্থী, কোনো সন্দেহ নাই। আর বাতিল করার কিছু নাই। দেড় মাস, পদ্ধতি কি? প্রায় 1 মাস বেশি সময় আগে আপনাদের জোট সঙ্গে একদম বিজয়ী হলো। হুম, এই কি মানে কি ভাবছেন? এটা আমি মনে করি যে ন্যায়ের পক্ষে প্রথম ধাপ, প্রথম সাপোর্ট এবং প্রথম বিজয় আমি মনে করি। হ্যাঁ, কিন্তু সত্য যদি প্রকাশ হয় এরকম আরো কিছু আসতে পারে, এতে অবাক হওয়ার কিছু থাকবে না। আচ্ছা, আমরা এরকম আরো কিছু আছে। দেখেছি কুড়িগ্রাম 4 আসনের হুম, জামায়াতের প্রার্থী সালেহি, হুম, ওনার হুম, মনোনয়নপত্র আপনার বাতিল করা হয়েছে দ্বৈত নাগরিকের অভিযোগে, যদিও দলিল প্রমাণ যুক্ত করেছেন উনি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক। এছাড়া সারা বাংলাদেশে অনেকগুলো জায়গায় দেখা গেছে যে জামায়াতের যে প্রার্থী, এই প্রার্থী তুচ্ছ কারণে, ছোট ছোট কারণে মনোনয়ন বাতিল করা হয়েছিল। এটা নিয়ে গত সপ্তাহে বেশ সরগরম ছিল। তো এই হুম। জায়গাগুলো কেমন হতে পারে, এই বিষয়ে আপনার অবজারভেশন কি? বা এটা সত্যি কথা কি যে বাংলাদেশের আইন আছে, প্রয়োগ নাই। তো এখানে আইন শুধু দেখি জামাত ইসলামের জন্য, ওদের জন্য কোনো আইন নাই। যে কারণে সালেহি সাহেব তার মনোনয়ন বাতিল হলো, সেই একই অভিযোগ অভিযুক্ত তারেক জিয়া নিজে, সে দ্বৈত নাগরিক।
একই অভিযোগে অভিযুক্ত আব্দুল আল মিন্টু, তিনি দ্বৈত নাগরিক। অভিযোগে অভিযুক্ত হাসান আব্দুল্লাহর প্রার্থী মঞ্জুরুল ইসলাম মুন্সি, তিনি দ্বৈত নাগরিক। এরকম করে একজন দুজন নয়, কয়েক ডজন আছে, আমি লেখে লেখে দিতে পারবো। তো যদি ওনার জন্য প্রযোজ্য হয়, সবার জন্য প্রযোজ্য হবে। আর ওনারও যদি এর প্রয়োজনে পড়ে, তাহলে অবশ্যই তাদেরকে বাতিল করতে হবে, কোনো সন্দেহ নাই। ক্লিয়ার কাট কথা। আচ্ছা তবে আচ্ছা, আপনি কি মনে আমি করেন চাচ্ছি আপনি বাংলাদেশে ন্যায়ের পক্ষে যদি কোনো বিচার হয়, তাহলে সেই বিচারে অবশ্যই আমরা জিতবো ইনশাল্লাহ। এটা আচ্ছা আমি স্পষ্ট হয়ে বলতে পারছি। আপনাদের প্রার্থীগুলো ফিরে আসবে? আপনি আপনি কি মনে করেন এই প্রার্থীগুলো রিভিউর মাধ্যমে ফিরবে? আমাদের সবগুলো মানে অলরেডি কয়েকটা চলে আসছে, একটা আছে শুধু মনে হয় এখন, সালেহ ভাই জি আছে, এটাও চলে আসবে, এছাড়াও চলে আসবে, জি সমস্যা নেই। তার এলাকার আচ্ছা একজন দায়িত্বশীল আমাকে যত জানিয়েছে যে টেনশনের কিছু নেই, আমরা আপিলে ফিরে পাবো, এটা টেনশনের কিছু নেই এটা। জি। সর্বশেষ আপনার আন্তর্জাতিক মানে জাতীয় রাজনীতির জায়গা থেকে একটু করব, তারপর একটু স্থানীয় রাজনীতির ব্যাপারে কিছু কথা শুনে আজকের কথা শেষ করব। তো আপনার আজকে সিইসি একটা কথা বলছেন যে আগের মতো পাতানো নির্বাচন হবে না। আপনি ওনার এই সিইসি এর বক্তব্যে কতটা আস্থাশীল? আমি ওনাকে বিশ্বাসই করি না। এই বিশ্বাসের জায়গায় আমি খুবই পোর। আমি ওনাকে একটা পোস্ট করেছিলাম কয়েকদিন আগে। ওনার সাথে সাবেক সিইসি ছিল হুদা। এই হুদা কমিশনকে জুতার মালা সহ ওনাকে দেখাই আছি। কিন্তু আপনি যদি এরকম হন, তা আপনার পরিণতি এরকমই হবে, বরং তার চেয়ে খারাপ হবে, ভালো হবে না। কারণ নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, এক পক্ষের মানে পক্ষপাত দুষ্ট কোনো আচরণ করবেন না, পক্ষপাত কোনো কাজ করবেন না, করলে হুদার চেয়েও ভয়ানক অবস্থা তৈরি হবে আপনার জন্য। তাই আমি ওনাকে বিশ্বাস করি না, কারণ উনি একটা দলীয় লোক, তার ডকুমেন্ট আমাদের আছে। আমি এটা সরাসরি ব্লেম দিলাম, ঠিক আছে। এর তাহলে 12 দিনে নির্বাচন হবে। সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন না, তাহলে কিভাবে কি করবেন তবে নির্বাচন? তবে হ্যাঁ, আমি বলছি যে তবে তিনি এত কিছুর পরেও তিনি খুব স্বাভাবিক আছেন, এটা মনে করবেন না, তিনি বেশ চাপিয়ে আছেন। আমরা তো তাকে ছাড় দেবো না কোনো ক্রমে না, এবং শুধু ছাড় না, এক বিন্দু ছাড়ও দেওয়া হবে না। উনি কোনো ক্রমেই এড়িয়ে যেতে পারবেন না, কোন পক্ষে চলে যাবেন, এটা তাকে আমরা ধরবো তো ধরবে, বর্ষি লেগে ধরবো, উনি কোনো যেতে পারবেন না। তবে তারপরে আস্থা এবং বিশ্বাস আমাদের কম। তবে আমরা একটা আচ্ছা জিনিস প্রতীয়মান, যে জনগণ আমাদের জন্য রেডি আছে। উনি যতই পক্ষপাতার চেষ্টা করুন, জনগণের রাইট হাতে উনি উল্টা দিতে পারবেন না, এটা বিশ্বাস আছে আমাদের। কারণ ওনার চেয়ে আমরা জনগণকে বেশি বিশ্বাস করি, সাধারণ মানুষকে আমরা বেশি বিশ্বাস করি, ভোটারদের আমরা বেশি বিশ্বাস করি। উনি তো পক্ষপাত দুষ্ট ব্যক্তি, এরকম সন্দেহ নাই। দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বিশ্বাস রাখি মানুষের প্রতি, ভোটারদের প্রতি এবং সাধারণ জনগণের প্রতি। এখানে আমাদের আস্থা এবং বিশ্বাস আছে 100%। এই জি, খুব ভালো বলেছেন, আপনার কথা শুনলাম আমি। আপনার এই মুহূর্তে সিরাজগঞ্জ 3 আসন, রায়গঞ্জ, তারা, সলঙ্গা, যেহেতু আপনি ওখানকার দায়িত্বে আছেন এবং সরাসরি মাঠে আছেন, ওখানকার মাঠের পরিস্থিতি কি? মানুষ কি রকম ভাবছে? মানুষের চিন্তা ভাবনা কেমন? জি জি, ধন্যবাদ। এখানে দুইটা উপজেলা নিয়ে একটা আসন, রায়গঞ্জ এবং তাল। এই দুইটা উপজেলার টোটাল ভোটার সংখ্যা হচ্ছে 4,44,000। আর ইউনিয়ন হচ্ছে মোট হচ্ছে 17টা, পৌরসভা হচ্ছে 2টা। এই টোটাল 19টা ইউনিয়ন এবং পৌরসভা। আমরা একদম প্রত্যন্ত অঞ্চলগুলার যদি খবর টবর নিয়ে যা দেখেছি, এখানে একটা জিনিস আপনাকে বেশি বলা হবে কিনা জানি না, বা অতি আস্থা রাখা হবে কিনা জানি না, মানুষ আহ আমাদের একটা সারপ্রাইজ দেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি এতটুকু বলতে পারি। সাধারণ মানুষ তারা বলছে সব দেখা শেষ, এবার জামাত ইসলামী বাংলাদেশ। আমরা এটা দেখতে চাই, আমরা ভোট চাই না, পুরাতন প্রশ্ন, নিজেরা বলছে। পুরাতন প্রশ্ন। পুরাতন আপনি জানেন প্রশ্ন না। জি জি, পুরাতন একটা প্রশ্ন করে, ডাকসু বলেন। নির্বাচনের সময় একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত এটা ঢেউ চলে গেছিল এবং গ্রামের কৃষক পর্যন্ত এই বিষয়টা নিয়ে উৎসাহী ছিল। তো এইবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে চাকসু নির্বাচন, এটা আরো বেশি টান টান উত্তেজনা ছিল। তো এইটা গ্রাম পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে এটা প্রভাব কেমন? আচ্ছা, ধন্যবাদ। এটা একটা মজার প্রশ্ন করেছেন। আমি গতকাল থেকে নিয়ে আজকে পর্যন্ত আমি এই সাধারণ কৃষক যারা, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, কৃষিজীবী মানুষ যারা, গ্রামের মানুষ যারা যারা ইন্টারনেট বোঝে না,
যারা ওই আপনি হোয়াটসঅ্যাপ বোঝে না, ইউটিউব বোঝে না, ফেসবুক বোঝে না, শুধু শোনে, তারাও বলে আচ্ছা ডাক্তার সাহেব, কালকার ভোটের খবর কি, দিচ্ছেন তো? বলে সবগুলো, বলে আলহামদুলিল্লাহ। বলে আপনি কি বোঝেন? বলে ওইটা হলে এটাও হবে বাবা। এইভাবে আমাকে অন্তত 50 জন আমাকে প্রশ্নের সম্মুখীন করেছে শুধু যকসু নির্বাচন নিয়ে। তাহলে আমি যে কতটা আন্তরিক, তার চেয়ে বেশি আন্তরিক, বেশি খোঁজ খবর রাখে একটা সাধারণ মানুষ। বলছে বাবা এরকমই হবে, আমরা দোয়া করি, আপনারা কাজ করে, আল্লাহ এর মধ্যে ফয়সালা করবে। তাদের যে কনফিডেন্স, আত্মবিশ্বাস ভোটারদের, এখান থেকে প্রতিমান হয় যে হ্যাঁ তারাও আশাবাদী যে আমাদের বিজয়টা ঠিক ওই চাকসু চাকসু রাকসু ডাকসুর মতোই হবে ইনশাল্লাহ। এটা তারা বলে, আমি বলেছি না, সাধারণ মানুষের কথা। আচ্ছা আচ্ছা। এখন আপনার রায়গঞ্জ তারা সলঙ্গা এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান কেমন? আচ্ছা, এটা তো আমি মনে হয় এর আগে বলেছিলাম। আইন শৃঙ্খলা বলতে আমি গত পরশুদিন আহ ইওনো মহোদয়ের সাথে বসেছিলাম, আমরা বেশ কয়েকজন। তো তার কাছে কিছু অভিযোগ আমরা তুলে দিয়েছি। তো সেইখানে আহ বড়সড় কোনো খারাপ অবস্থা আমরা দেখতে পাচ্ছি না। তবে আইন শৃঙ্খলার অবস্থা খুব ভালো তাও বলা যাবে না, খুবই খারাপ সেটাও বলা যাবে না। তবে একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে প্রশাসনিক যোগাযোগটা মানে আমাদের সাথে তারা একটু বাড়িয়ে দিয়েছে, যেটা আগে ছিল না। এর থেকে মনে হয় যে তারাও একটু শঙ্কার মধ্যে দিন যাপন করছে যে কি হয় কি হয়। আমাদের যদি কোনো দিকে যদি ঝুঁকে পড়ি আর ঢলে পড়ি বা হেলে পড়ি, আবার আর ফিডব্যাক আমরা দিতে পারবো কিনা বা আমরা ট্যাকেল করতে পারবো কিনা, এটাও তারা চিন্তা করে। তাদের যেমন ডিজিএফআই, এনএসআই, তারপরে সিআইডি, মানে এরা সবসময় খোঁজ খবর এমন ভাবে নেয় যে তাদের একটা দায় পড়ে গেছে যে আমাদের যোগাযোগের ফরজ আইন হয়ে গেছে, মানে আমরা যেটা বলি ধর্মীয় ভাষায়, এরকম একটা মনে করি। হুম। এবং ভাই ঠিক আছে ভাই, মানে তারা কত যা অনুগত, অথচ এই ডিজি ভাই অসংখ্য ভাইকে গুম করেছিল, অসংখ্য ভাইকে দেশ থেকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই ডিজি ভাই। অথচ তারা আজকে মানে খেয়ে না খেয়ে উঠে পড়ে আমাদের সাথে, ভাই কি খবর, কোনো সমস্যা ভাই একটু বলেন, ভাই কোনো সমস্যা তাই বলেন, মানে তার এত উৎপীড়ন তাদের যে মহাব্যস্ত আমাদের নিয়ে। এর থেকে মনে হয় যে তারাও বেশ আশঙ্কায় আছে যে আর মনে হয় হলো না কাউকে জিতিয়ে দেওয়া। হ্যাঁ, তবে রায়গঞ্জ তালাশের সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে এমনটা আশা করছেন? তবে আইন এখন শৃঙ্খলা কোনো পর্যন্ত যতটুকু মনে করছি যে ওরা যেভাবে বলেছে বা আমরা যেভাবে দেখছি, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এবং এতটুকু বলেছে যে কোথাও যদি যদি মানে কিঞ্চিত পরিমাণ যদি অভিযোগ থাকে আমাদেরকে বলেন, সেটা আমরা ট্যাকেল দেওয়ার চেষ্টা করবো এবং করবো, সেটা দমন করবো, যেভাবে ট্যাকেল দেবো আমরা। মানে এখান থেকে তারা আশ্বস্ত করেছে। তাতে মনে হয় যে খুব একটা যে হিসিং বা খুব একটা বড় দুর্ঘটনা ঘটবে এরকম মনে হয় না আমার কাছে, আমি মনে করতেছি না আর কি। আচ্ছা কারণ আরেকটা কথা বলি এই ক্ষেত্রে, একবার শেষ করতে, সেটা হচ্ছে যে জনগণ বলছে যে আমরা শুধু ভোট দেবো না, আমরা ভোট পাহারাও দেবো, অতএব টেনশনের কিছু নাই। এখানে আমরা একটা আরো একটা আশ্বস্ত যে না, খালি পুলিশ বাহিনী থাকবে না, আমাদের সাথে সাধারণ ভোটাররাও থাকবে। আচ্ছা আচ্ছা। মানে মানে আপনার কেন্দ্র দখল, সহিংসতা, এই সমস্ত বিষয়ে আপনার হ্যাঁ, বর্তমান পরিস্থিতি যেটা বললেন বলেন। কিছু বিচ্ছিন্ন কেন্দ্র তো এরকম থাকতেই পারে, কিন্তু এতটাই হতাশাজনক থাকবে না যে কিছুতেই সেটা ট্যাকেল দেওয়া যাবে না বা প্রশাসন এটা কন্ট্রোল করতে পারে, এমনটা না, এমনটা হবে না। কারণ টিওনো স্যার আশ্বস্ত করেছে যে আপনারা যে যাই করেন না কেন, সিসিটিভির মনিটর থাকবে আমার কাছে, আমি এটা ঠিক মতোই মনিটরিং করব, কোথায় কি হচ্ছে, কে কি করতেছে আমি সব দেখতে পাবো, কারণ বডি ক্যামেরা থাকবে এবং প্রতিটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে, ভিতরে বাইরে সব সময় সব জায়গায়। কাজে আপনারা বললেই তো ঢেকে যাবে না, বললেই তো আড়াল করা যাবে না, কারণ সব ফাঁকি দিতে পারলেও সিসি ক্যামেরা ফাঁকি দিতে পারবেন না। হুম। তো এখানে আমরা একটু আশ্বস্ত যে চেষ্টা করলেও হয়তো তারা পারবে না সহজে, তারা কিন্তু দুষ্কৃতিকারী তো আছেই, করার চেষ্টা করতেছে। এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আপনার সর্বশেষ আমি একটু জানতে চাচ্ছি যে আপনার নারী ভোটার এবং সংখ্যালঘু ভোটার এই দুইটা নিয়ে বেশ প্রতিক্রিয়া আছে, বিশেষ করে জামায়াত ইসলামী নিয়ে নারীদের ভিতরে মানে ভিন্ন রকমের চিন্তাধারা আছে।
তো নারী ভোটারদের অবস্থা কেমন দেখতেছেন? আবার আপনার সংখ্যালঘু ভোটারদের অবস্থা পরিস্থিতি কেমন দেখতেছেন? ধন্যবাদ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তবে আমরা পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপরে বেশি আস্থাশীল। কারণ আমাদেরকে উজ্জীবিত করে রেখেছে এ পর্যন্ত নারী ভোটাররাই। হ্যাঁ, আমাদের প্রার্থী সহ আমরা যারা মাঠে ময়দানে সারাক্ষণ থাকি, নারী ভোটাররাই আমাদের সবচেয়ে বেশি উজ্জীবিত করেছে। আমরা যখন উঠান বৈঠকে যাই, সেখানে দেখি যে পুরুষের চাইতে নারীরাই বেশি উপস্থিত এবং তারাই বেশি সোচ্চার এবং তারাই বেশি ইন্টারেস্টেড, তারাই বেশি আগ্রহী যে আমাদের ভোটের একটা পরিবেশ করে দেন। আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো। এটা নারী ভোটারদের কথা, জি, আমি আমার কথা বলছি না। এখান থেকে আমরা উচ্ছ্বাসিত। নারী ভোটারদের আমার টেনশন নাই, মনে করি আমি অনেকটাই নাই, এবং সেটা 95% টেনশন মুক্ত। আর একটা জি, বিষয়, সংখ্যালঘু। সংখ্যালঘু বলে কোনো কথা নাই আমাদের এই আসনে। সংখ্যালঘু বলতে হিন্দু এবং কিছু উপজাতি আছে, এই যেটা বলে আদিবাসী। হুম জি, এই আদিবাসীরা 40,000 প্রায় 40-35 হাজার মতো হবে। হ্যাঁ, তো এখান থেকে আমরা যোগাযোগ করেছি। তারা আমাদের একবার সাইলেন্টলি বলেছে, স্যার একটু চুপ থাকেন, আমরা কাজের সময় কাজ করব, এত বলার দরকার নাই, আমরা সব দেখছি, এবার আর ভুল করব না। এখান থেকে আমরা বিশ্বাস না করলেও অনেকটাই আশাবাদী। কারণ তারা অনেক হিন্দু প্রতিনিধি আমাদের সাথে সক্রিয়ভাবে মানে বাস্তবে প্রকাশ্যে এবং ইন্টারনালি কাজ করছে। এখান থেকে আমরা আশাবাদী যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই বা বিচ্ছিন্ন কিছু থাকবেই, তবে তাদের ভোট আর একচেটিয়া বলে একটা কথা যে ছিল, এটা আর কেউ পাবে না, নিশ্চিত আচ্ছা, বলা আচ্ছা, যায়। হুম আচ্ছা। আপনি সারাদিন প্রচন্ড ব্যস্ত ছিলেন, অনেকগুলো প্রোগ্রাম করছেন, এর মধ্যে থেকেও আমাকে এইভাবে সময় দিলেন, প্রায় 1 ঘন্টা সময় দিছেন। তো আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। সর্বশেষ আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের বলবো ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না, কারণ আমার মতো একটা নগণ্য, ক্ষুদ্র এবং খুবই নগণ্য মানুষ আমি। আমাকে আপনার এই মিডিয়াতে ডেকে আমার মতো কিছু অযাচিত কিছু কথা শোনার জন্য দর্শকদের যেমন আমি কষ্ট দিলাম, যদি কষ্ট দিয়ে থাকি, সেখানেও তাদের থেকে আমি ক্ষমা চাচ্ছি। এবং আপনিও আমাকে সময় দিয়েছেন, আমিও ব্যস্ততার মধ্যে হলেও আপনাকে সময় দেওয়ার চেষ্টা করেছি। যদি আন্তরিকতার কোনো ঘাটতি থাকে তাহলেও আমি ক্ষমার দৃষ্টি কামনা করছি, এবং দর্শকদেরও কাছে আশাবাদী যে আমার কথা যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন, শোধরানোর চেষ্টা করব, বলে দিতে পারেন, এটাই। জি। আহ, মানুষের আজকের বক্তব্য শুনলাম এবং খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন, বিশেষ করে জাতীয় রাজনীতির বিষয়গুলো স্পট করেছেন এবং এলাকার আশঙ্কা সবকিছু মিলে আমরা মোটামুটি একটা ভালো একটা ব্রিফিং পেলাম। গত 1 সপ্তাহের মধ্যে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমাদের আমন্ত্রিত অতিথি। আসলে ওনার পরিচয় অনেক, পরিচয় বলতে গেলে উনি নিজেকে ছোট মনে করলেও বাস্তবিকভাবে ওনার পরিচয় অনেক। উনি একজন বিশিষ্ট সাংবাদিক, অনেকগুলো মিডিয়ার সাথে যুক্ত, সেই সাথে একজন মানে সমাজকর্মী, সমাজের বিভিন্ন সংস্থার সাথে যুক্ত আছেন, রাজনৈতিক ভাবেও উপজেলা পর্যায়ে শক্তিশালী আছেন। তো ওনার পরিচয় বলতে গেলে শেষ করা যাবে না। তো ওনার এই জন্যই এতগুলো বিষয়, এত কঠিন কঠিন প্রশ্নগুলো উত্তর দিয়েছেন। তো যাই হোক, আগামীতে আপনাকে আবারও আমরা চাই, আমাদের আমন্ত্রণ আপনার জন্য থাকলো সবসময় এবং আগামীতে পাবো বলে আশা রাখছি। ওই আশা রেখেই আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।